আমি কি করেছি আপনার সাথে? কেন করলেন এমন? আবির আমার বন্ধু, এটা কি জানো? না, আবিরের নামে রেপ কেস দিয়েছিলে, মনে আছে? ভুল করে ফেলেছিলাম। আবেগের বশে ক্ষমা চেয়েছি ওনার কাছে। এর জন্য কি কি ক্ষতি হয়েছে জানো? ত্রিনা শুধুই কান্না করছে। এর জন্য তোমার বোনকে আবির রেপ করে, পরে ভুল বুঝে বিয়ে করে। আর এর জন্য আর কি ক্ষতি হয়েছে জানো? জানো না। আমার একমাত্র বোন অনন্যার বিয়ে হওয়ার কথা ছিল আবিরের সাথে। আবির বিয়েটা না করায় অনন্যার বিয়েটা ভাঙে, আর এতে অনন্যার বিয়ে হয় একটা মাতালের সাথে। আমার বোনের চোখের এত জলের মূলে ছিলে তুমি। তুমি কি ভেবেছিলে তোমায় ভালোবাসি? ভালোবাসা মাই ফুট। আমার বোনের চোখের জলের শোধ নিতে প্রথমে সব সত্যি ঘটনার খোঁজ নেই। এই মহান ঘটনার সাক্ষী মিশির হাজব্যান্ডকে বন্দি করে তথ্য কালেকশন করি। এরপর শুরু হয় সব আসল খেলা। তোমার বাবাকে মারার উদ্দেশ্যে সব প্ল্যান সাজানো হয়, কিন্তু লক্ষ্যে আসার আগেই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয় কি করে তা বুঝতে পারিনি আজও। নইলে পরপারে থাকতো এতদিন। তারপর তুমি পাগল হয়ে গেলে আর নাম করা সাইকোলজিস্টের কাছে আসলে। আমার কাজগুলো ক্লিয়ার? এখন তুমি আমার হাতের পুতুল। এখন তুমি আমার হাতের পুতুল। আমার বোনটা যেভাবে কষ্ট পাচ্ছে, এখন বিয়ে করে সারাটা জীবন সেই কষ্ট তুমি পাবে। আর নাটক না করে রেডি হয়ে আসো। সাইফ জোর করে ত্রিনাকে বিয়ে করে। প্রথমে নিয়ে যায় আবিরের কাছে। প্ল্যান মাফিক আবিরের রেপ করে বিয়ের ঘটনা ত্রিনা ফাঁস করে সবার সামনে। সাইফের ভয়ে এসব করতে বাধ্য হয় ত্রিনা। এতে আবিরের সম্মানহানি হয় প্রচুর। লোক সমাজে আবিরের নামে ছিছি পড়ে যায়। সব কিছুতেই অনন্যা খুব খুশি হয়। একটা শাস্তি সে আবিরকে দিতে পেরেছে। আবির বা নীরা কেউই সবার সামনে মুখ দেখাতে পারবে না বলে চলে যায় বিদেশে, কিন্তু কোন দেশে তা কেউ জানে না। সেখানে গিয়ে নীরার সাথে নতুন করে বাঁচতে শুরু করে। আবির সেখানে গিয়ে জব পেয়ে যায়। নীরাও সেখানে তার পড়াশোনা কমপ্লিট করে জব শুরু করে। আবির আর নীরার কোলজোড়া আসে ফুটফুটে এক মেয়ে। সাইফ আর ত্রিনা অস্ট্রেলিয়া চলে যায়। সেখানে গিয়ে সাইফ আরেকটা বিয়ে করে, আর ত্রিনার কপালে জোটে সাইফের ঘৃণা। ত্রিনার এক মেয়ে হয়, বেঁচে থাকার একমাত্র সম্বল। ত্রিনার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। সাইফ তা চায় না কখনো। তাই আর তুষার হুইল চেয়ারে থাকতে থাকতে আদরের দুই মেয়েকে হারিয়ে পাড়ি জমায় বড় পারে। মৃত্যুর আগে কি মনে করে তুষার ত্রিনার সম্পত্তি ওর মেয়ের নামে লিখে দিয়ে যায়। তবে ত্রিনা বা নীরা কেউই এসব খোঁজ নেয়নি। আর সব কিছুই এখন মাসুদের কাছে। সেই সব দেখাশোনা করে। হেনা এখনো মাঝরাতে কেঁদে ওঠে নীরা আর ত্রিনার জন্য। মাসুদও আজকাল কেমন জানি হয়ে গেছে। মাকে একদম সহ্যই করতে পারে না, তাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সেই কবে একমাত্র আদরের নাতির কাছ থেকে। আজ অনেক দূরে হেনা। বাস্তবতা নিষ্ঠুর, আমরা মেনে নিতে পারি না, তাও মেনে নিতে হয়। আজ তিথি প্রথম লন্ডনের মাটিতে পা রাখে। লন্ডন একটি চমৎকার শহর। একজন ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের তালিকায় লন্ডন শহরের নাম অবশ্যই থাকবে। হেমস নদীর তীরে লন্ডন 2000 বছর পুরনো একটি শহর। এটি মাইনরিটি মেজরিটি শহর নামে পরিচিত, অর্থাৎ এই শহরের বেশিরভাগ মানুষ মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু অবস্থা থেকে উঠে এসেছে। এখন লন্ডন বিশ্বের নেতৃত্বদানকারী অর্থনৈতিক দেশ। চারটি বিশ্ব ঐতিহ্য স্থান এখানে অবস্থিত। এছাড়াও রয়েছে অনেক আকর্ষণীয় স্থাপনা, যার টানে প্রতি বছর হাজারো মানুষ লন্ডন ভ্রমণে আসে। তিথি এখানে ভ্রমণ করতে আসেনি। তিথির জব হয়েছে লন্ডনে। তিথি সবসময় মুক্ত বৃহঙ্গের মতো আকাশে উঠতে চেয়েছে ডানা মেলে উঠতে। পৃথিবীর কোথায় একটু সুখের ছোঁয়া পাবে সেটা খুঁজে বেরিয়েছে। আজ সময় এসেছে তিথির। খুব বড় হতে না পারুক, স্বাধীনভাবে বাঁচতে তো পারবে। তিথি একটা লজে ওঠে, কারণ প্রথম দিন তো আর কোনো ফ্ল্যাট পাবে না থাকার জন্য। রুম নাম্বার 756। ষষ্ঠ ফ্লোরে উঠে ফ্রেশ হয়ে বিকেলে ঘুরতে বের হয়। আশেপাশের সৌন্দর্য উপভোগ করছে। এই হোটেলটা অনেক সুন্দর করে সাজানো। সামনে বড় লেক আর মাঝে ফোয়ারা। মনের মাঝে আফসোস হচ্ছে, নিজের বাড়িতে ফোয়ারা থাকলেও এর সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারেনি। ফোয়ারা থেকে ঝিরিঝিরি পানি তিথির শরীরে পড়ছে, আর সে শিহরিত হতে থাকে। এই যা, ফ্ল্যাট তো খুঁজতে যাওয়াই হলো না। এটা ভেবে নিজের মাথায় হালকা বাড়ি মেরে খুশি মনে বের হয়ে যায়। ফোনটা বের করে এক ফ্রেন্ড মনিকাকে কল দেয়। ফোন রিসিভ করে অপর পাশ থেকে শুনতে পায়, হ্যালো মিস তিথি, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ?
আই অ্যাম ফাইন অলসো। তা কখন এসেছিস তুই সেটা বল। সরি, আমি তোকে রিসিভ করতে যেতে পারিনি, ক্ষমা করে দিস রে। মনিকা তিথির ফেসবুকে পরিচিত হওয়া ফ্রেন্ড। ওর ফ্রেন্ডের জন্যই এই জবটা পেয়েছে তিথি। তিথির দুইটা কারণে মনিকাকে ফ্রেন্ড বানিয়েছে। এক, মনিকা বাংলাদেশে। দুই, সে এখন লন্ডনে থাকে। তিথির বরাবরই লন্ডনে যাওয়ার শখ ছিল, তাই সে পূরণ করেছে। আরে তুই টেনশন নিস না, আমি এখন ফ্ল্যাট খুঁজতে বের হয়েছি, মেবি পেয়ে যাব। তুই এত সেলফিশ কেন বলতো? কেন, কি করলাম? তুই লন্ডনে এসে ফ্ল্যাটে থাকবি? আরে শোন, আমি একা থাকি, তুই আমার সাথেই থাকবি, বুঝলি? আজকের দিন তুই লজেই থাক, কাল গিয়ে তোকে নিয়ে আসবো। কিন্তু কোনো কথা হবে না, তোকে যা বলছে তুই তাই শুনবি। ওকে, থ্যাঙ্কস দোস্ত। আর একবার শুধু বন্ধুত্ব তো থ্যাঙ্কস বলেছিস, তোর নাকটা ভুতা করে দিব। ওরে ওরে হয়েছে, এবার তো থাম, আমি তোর সাথেই থাকবো। খুশি? খুশি না হয়ে পারি বল? আরও কিছু কথা বলে তিথি ফোনটা রেখে দেয়। নোহার গ্রাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি ডিগ্রি নেয় ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। এখন একটা মাল্টিন্যাশনাল অফিসের বস। নোহাস এখন লন্ডনে থাকে, কিন্তু অফিসের কাজে একটা লজে আসে। সবার সাথে মিটিং শেষ করতে রাত 10টা বেজে যায়। এক কলিগের অনুরোধে লজের পারে যায়। পারে একসাথে সবাই এনজয় শুরু করে আর বিয়ার খেতে শুরু করে। নোহাসের নেশা করার তেমন অভ্যাস নাই, তাই অল্পতেই নেশা উঠে যায়। মাথাটা ঝিম ধরেছে নোহাসের। আজ আর ফ্ল্যাটে না ফিরে লজে রুম বুকিং করে। রুম নং 759। ড্রিঙ্কস করে একে তো মাথা হ্যাং, এরপরে আবার ডোর লক হচ্ছিল না, তখন ডোরে কয়েকটা বাড়ি দেয়। 751 এর স্ক্রু ঢিলা ছিল বিধায় এখন নোহাসের রুম নাম্বার 756 হয়ে যায়। তিথির ড্রিঙ্কস করার অভ্যাস আছে, সে একা একাই বেশ এনজয় করে। সব দুঃখ যন্ত্রণা দূর হয় ড্রিঙ্কস করলে, কিন্তু নতুন পরিবেশে এসে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মাথাটা খুব যন্ত্রণা করছে তিথির। ফ্লোরে এসে রুম নাম্বার দেখে রুমে ঢুকে পড়ে। উফ, রুম খোলা কেন? দেখ, ভাল লাগে না। বলে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। রুমটা অন্ধকার ছিল, তাই কেউ আছে কিনা সেটা না দেখেই শুয়ে গিয়েছিল তিথি। নেহা তার একমাত্র বান্ধবী মোনালিসার বিয়েতে এসেছে। মোনালিসা হিন্দু, এতে নেহার কোনো মাথা ব্যথা নেই, সবসময় দুটিতে পারা মাতিয়ে রাখত। আজ মনুটা নেহাকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। হিন্দুদের বিয়ে সাধারণত রাতে হয়, কিন্তু মনুর বিয়ের লগ্ন একেবারেই রাত্রে। খুব রাগ হচ্ছে নেহার। একমাত্র বান্ধবীর বিয়ে, তাও কিনা রাত্রে। বান্ধবীর বিয়ে রাত্রে এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে বরযাত্রীতে আসা একটা ছেলে শুধু শুধু নেহার পিছু পিছু ঘুরছে। বারবার নেহার গা ফেসে দাঁড়াচ্ছে, দুষ্টুমি করতে যাচ্ছে, কিন্তু নেহার কোনো ছেলেকেই পছন্দ না, তাই এই ছেলেকেও বিরক্ত লাগা শুরু করে। মনু যখন ওর বরের সাথে 7 পাক দেওয়ার জন্য হাঁটছিল, তখন ছেলেটা নেহাকে বলছে, তোরা এই অবেলায় তোদের বাপের সম্পত্তি ভাগ নিতে এসেছিস বুঝি? না, আছে আছে, মরিনি। বড়ির রক্ত অনেক তেজ, কোন এক বৃদ্ধাশ্রমে আছে হয়তো। ক্ষমা করে দেবন, তোদের ভাবি চাইনি মা থাকুক, তাই না চাইতেও সরিয়ে দিয়েছিলাম। যাদের জন্য আমাদের এত উন্নতি, তাদেরকেই আমরা সরিয়ে দিয়েছি। আপনার প্রবলেমটা কি? আমার পিছু নিচ্ছেন কেন? আর কিসের সম্পর্কে কথা বলছেন? আমি মুরাদ, বাবা মার একমাত্র সন্তান। গ্রাজুয়েশন কমপ্লিট করে বাবার অফিসেই জয়েন করেছি। তা দিয়ে আমি কি করতে পারি? আপনার কাজল কালো চোখ করেছে আমায় পাগল, হতে চাই খুব আপন। থাক, আর ন্যাকামি করতে হবে না। ডিসকাস্টিং। নেহা রাগ করে চলে যায়। বিয়ে শেষে বাসর জাগে সবাই। মোনালিসার ইচ্ছেতেই নেহাকে মনুর সাথেই থাকতে হচ্ছে, আর বজরাতের থেকে আসা মুরাদ নামের ছেলেটা তো আছেই। বাসর ঘরে সবাই আনন্দ করতে করতে মুরাদ বলে ওঠে, একটা খেলা শুরু করা যাক। সবার নাম চিরকুটে লেখা হোক। 2টা করে চিরকুট একসঙ্গে তোলা হবে। চিরকুটে যা লেখা থাকবে সেটাই অভিনয় করে দেখাতে হবে। নেহা কিছুতেই নাম দিতে চায় না, কিন্তু সবার চাপে পড়েই নাম দিয়ে দেয়। চিরকুট খুলে খুলে দুজনের কবিতা আবৃত্তি হয়, গান হয়, অভিনয় হয়। এরপর চিরকুটে ওঠে নেহার নাম লেখা আছে ড্যান্স, আর মুরাদ কারচুপি করে নিজের নাম দিয়ে দেয়। নেহা এইসব দেখে রাগী গলায় বলে সে খেলবে না। তখন মুরাদ একটা গান গাইতে শুরু করে, আর নেহাকে হাত ধরে টেনে ইচ্ছে মতো নাচায়।
নেহা মুরাদের কান শেষে মুরাদকে একটা চড় দিয়ে বলে, এ কেমন অসভ্যতা! সেই দুপুর থেকে বিরক্ত করছেন আর এখন? বলে রুম থেকে বেরিয়ে যায়। রুমে একটা গুমুট পরিবেশ সৃষ্টি হয়। সবাই মুরাদের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছিল। মুরাদের মাথা রাগে গজগজ করছে। মুরাদ সবার সামনে অপমানিত হয়ে মনে মনে বলে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। মুরাদ লোক লাগিয়ে নেহার সব তথ্য নেয়। সকালে নুহাসের আগে ঘুম ভাঙে। জেগেই দেখে একটা মেয়েকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তিথির ঘুম ভেঙে তিথিও নুহাসকে পাশে দেখে চিৎকার দেয়। আরে থামুন, আপনি আমার কামরায় আসলেন কিভাবে? আপনার রুম কেন হতে যাবে? এটা আমার রুম। আরে এটা আমার রুম, আপনি আসলেন কিভাবে? আপনি ভালো করে দেখে আসুন, এটা আমার রুম, রুম নাম্বার 756। নাহলে আমি এখানে আসলাম কিভাবে? আরে এটা তো 759 নম্বর রুম, আপনার ভুল হচ্ছে। আপনি গিয়ে চেক করে আসুন। নুহাস তাড়াতাড়ি করেই বিছানা থেকে উঠে তিথির হাত ধরে দরজা দেখাতে লাগলো। দরজায় রুম নং 756 দেখে নুহাসের মাথা গরম হয়ে গেল। আরও মেজাজ খারাপ হলো সামনের রুম নাম্বারও 756 দেখে। তিথিও দুইটা রুমের একই নাম্বার দেখে রেগে যায়। দুজনেই হোটেল বয়কে চিল্লিয়ে রাখতে থাকে। হোটেল বয় বলে নাম্বার প্লেটের স্ক্রু ঢিলা ছিল, তাই 9টা 6 হয়ে গেছে। দুজনেই চোখ কটমট করে একে অপরের দিকে তাকাচ্ছে। রাত্রে কিভাবে একই রুমে এসেছে কারোই মনে নাই। আসলে সরি। সরি, আসলে কিভাবে যে কি হয়েছে কিছু মনে নাই। আপনি বাঙালি নাকি? ও হ্যাঁ, তাই তো। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের মানুষ, বেশ ইন্টারেস্টিং তো। আমরা তো ভিতরে গিয়ে কথা বলতে পারি। আমাদের আগে উচিত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট আগে করা। দাঁড়ান, আপনাকে যেন চিনা চিনা লাগছে, কোথায় যেন দেখেছি। মজা করছেন? আপনাকে তো ফার্স্ট টাইম দেখলাম। মজা করছি না। দেখেছি না, মানে আপনার চোখ, মুখের আকৃতি সেম আমার আম্মুর মতো, শুধু চুলগুলো আপনার কোকড়ানো, এই জন্য চিনা যাচ্ছে না। কিভাবে সম্ভব এটা বলেন তো? এটা তো সম্ভবই না। নুহাস ফোন থেকে মায়ের ছবি দেখায় আগে। এই যে দেখুন আমার আম্মু। আশা করি আপনি মজা করেছেন। এটা আপনার আম্মু হতেই পারে না। আমার আম্মুকে কি আপনি চিনেন নাকি যে বলছেন এটা আমার আম্মু না? আরে এটা তো। তিথি ফোন থেকে একটা ছবি বের করে নুহাসকে দেখাতে যাবে, তখনই মনিকা চলে আসে। হাই তিথি। নুহাসের দিকে তাকিয়ে, আরে স্যার, আপনি এখানে কিভাবে? তুই ওনাকে চিনিস নাকি? তিথি মনিকাকে বলে, হ্যাঁ, উনি তো আমাদের অফিসের বস, যেখানে তোর কাল জয়েন করার কথা। তিথি মুখ হা করে নুহাসের দিকে তাকিয়ে আছে। এই আপনার মুখ বন্ধ করুন, মাছি ঢুকবে। ওকে গাইস, আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলি। তিথি নুহাসের দিকে তাকিয়ে মুখে ভেঞ্চি কাটে। এরপর চলে আসে নিজের রুমে মনিকার সাথে। নুহাসও মনে মনে হেসে নিজের রুমে চলে আসে। ফ্রেশ হতে গিয়ে শুধু মেয়েটার কথাই ভাবছে। ইয়াস, এত কথা বললাম, মেয়েটার নামই জানা হলো না। মনে পড়েছে, কাল যে মেয়ে জয়েন করবে সে তিথি, তার মানে এটাই তিথি। এলোমেলো চিন্তা তিথিকে ঘিরে আসতে থাকে নুহাসের মাথায়। তিথিও নুহাসের কথা চিন্তা করছে। কি সে একদিনের পরিচয়ে এত আপন মনে হয় কিভাবে? সকালে নেহা ওর মায়ের কোলে শুয়ে শুয়ে কান্না করছে, কিন্তু কোনোই কারণ বলছে না কেন কাঁদছে। আরে কি হয়েছে বলবি তো, না বললে বুঝবো কেমন করে? কাল বিয়ের অনুষ্ঠানে কান্না করছে নেহা। আরে কি হয়েছে লক্ষ্মী মেয়ে আমার, বলতো। কাল বরযাত্রীতে আসা একজন আমাকে নিয়ে জোর করে ডান্স করেছে। ভ্যাঁ করে কান্না শুরু করে দেয়। আরে বাবু, এই জন্য এত কান্না করতে হবে না। মোনালিসার বাড়ি আর যেতে হবে না, কেমন সোনাটা? না আম্মু, মোনালিসা ওর বউ ভাতে আমি না গেলে খুব রাগ করবে। তাহলে যাবি, ওকে আমার সাথে যাস, আর কান্না করে না লক্ষ্মীটি। নেহা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তাই মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। নীরা এখন দিল্লির একটা হসপিটালে আছে। সেখানেই নীরা গরিবদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। আবির ও নীরাকে সবসময় হেল্প করে ফ্রি চিকিৎসা দিতে।
আবির মেডিকেল কলেজের প্রফেসর হয়েছে এখানে, কিন্তু কখনো এক্সট্রা আয় করতে চায় না। খুব সাধারণ মানুষের মতোই জীবনযাপনও অভ্যস্ত হয়ে গেছে আবির আর নীলা। একমাত্র মেয়ে নেহাকে নিজের মনের মতো করে গড়ে তুলতে পেরেছে, কিন্তু নুহাসের উচ্চাকাঙ্ক্ষার জন্য নুহাস 8 বছর আগে স্কলারশিপ পেয়ে লন্ডনে যায়। সেখানেই সেটেল হয়ে গেছে, বিয়ে এখনও করেনি। ভাই হয়তো রোজ মা বাবা আর বোনের সাথে রাত্রেবেলা একবার হলেও ভিডিও কলে কথা হয় নুহাসের, কিন্তু গত রাত থেকে নুহাসের খোঁজ পায়নি আবির বা নীরা কেউই। অনেকবার ফোন করেছে কিন্তু বারংবার সুইচ অফ বলছে। 2 দিন থেকে একমাত্র মেয়ে তিথি নিখোঁজ, এটা এখনো মেনে নিতে পারছে না সাইফ। চিল্লিয়ে বাড়ি মাথিয়ে রেখেছে। আচ্ছা, একটা মেয়ে তো হঠাৎ করে হাওয়া হয়ে যাবে না, তাই না? তাহলে গেলটা কোথায়? টেনশনে আমার মাথাটা ধরে আসছে, কোথায় যে গেল মেয়েটা। আর তোমার মাথা ধরে কাজ নেই। একটা মেয়ে জন্ম দিয়েই তো আর মা হবার সুখ পাওনি। ওই একটা মেয়েকেই তো লাই দিয়ে মাথায় তুলেছ। এবার বোঝো কি করেছো। অনন্যা, তুই তিনাকে খবরদার বকাবকি করবি না। আমি খুঁজে দেখছি কোথায় গেল মেয়েটা। কোথায় আর যাবে? তোমার মেয়ে মামু, সে তো পালিয়েছে, বিয়েটা করবে না। তাই এখন যদি না পাই তিথিকে, তাহলে গোটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিব, বলে দিলাম। অভি অনন্যার ছেলে, একটা সাইকো অভি। যখন যা চায় সব আদায় করে নেয়। সাইফের অমতে তিথিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তৃণা সুযোগ বুঝে মেয়েকে সরিয়ে দিয়েছে। কারণ তৃণা জানে এই বাজে ছেলেটার ঘরে তিথি কখনো সুখে থাকবে না। তৃণা সাইফকে এই কথাটা বলতে ভয় পাচ্ছে, কারণ অনন্যা কোনোভাবে যদি জানে তিথি লন্ডন গেছে, তাহলে তিথিকে তুলে আনিয়ে অভির সাথে বিয়ে দিবে অনন্যা। নুহাস ব্রেকফাস্ট করতে এসে তিথি আর মনিকাকে একসাথে পেয়ে তাদের সাথে বসে পড়ে, একদম তিথির কাজ ঘেঁষে। হাই, চলে আসলাম, ডোন্ট মাইন্ড। কি যে বলেন স্যার, আপনি আমাদের বস। মনিকার মুখের কথা কেড়ে নিয়ে নুহাস বলে, তুমি খুশি হলেও আরেকজন তো মোটেও খুশি হয়নি। আরে আমি কখন বললাম যে আমি খুশি হইনি? মন চাচ্ছে একটা খুশিতে না একটা ফাটিয়ে দিতে। এই তো মনে মনে বলছো, এই আপদটা কোথা থেকে আসলো? মোটেও না, মনে মনে আপনার নাকে ঘুষে দিতে ইচ্ছা করছে। দেবো কি? এই না না, নিজের নাক এক হাত দিয়ে প্রোটেক্ট করে। বিশ্বাস নেই তোমার, দিয়েও দিতে পারো। একসাথে সবাই হেসে উঠল। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? সর্বনাশ, আপনি আমার নাম জানেন না? হাই, আই অ্যাম নুহাস, অ্যান্ড ইউ? হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে, I am Tithi from Australia, now in London. Nice to meet you. Thank you. হ্যান্ডশেক করে নুহাসের সাথে। নুহাসের মনে দুষ্ট বুদ্ধি আসে। জানো মনিকা, আজ আমি আর তিথি একসাথে রাত্রি যাপন করেছি। এই একদম মিথ্যে বলবেন না। রাত্রি যাপন করেছি মানে এটা কি? এই যে, আমি কি মিথ্যা বলেছি নাকি? সকালে আমায় জড়িয়ে ঘুমিয়েছিলে আর মাত্র 1 ঘন্টাতে ভুলে গেলে। এদিকে মনিকা চলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। মনে মনে নুহাসকে পছন্দ করে, কিন্তু বস বলে সেরকম কিছুই বলেনি। মোটেও নয়, এমন কিছুই হয়নি আমাদের মাঝে। রাত্রে কি হয়েছে দুজনেই মনে নাই, হলে হতেও পারে। বলে বাম হাত দিয়ে তিথির হাতে চিমটি কাটতে। ও কখনো এমন হয়নি। মনে মনে খুব রাগ হয়। আরে হয়েছে তো। এবার তিথির রাগ ওঠে, নুহাসের 2 কান মলে দেয়। এইটা হয়েছে, বেশ হয়েছে। নুহাস সবার সামনে বেশ লজ্জায় পড়ে যায়। এই সিচুয়েশন কাটানোর জন্য তিথির চুল ধরে টান দেয়। বেশ হয়েছে এবার। মনিকা চল তো, আর ভালো লাগছে না। তুই বাহিরে যা, আমি আসছি। মনে মনে খুব রাগান্বিত হয়ে আছে তিথি। মনে মনে নুহাসের সাথে একা কিভাবে কথা বলবে সেটা ভাবছে, কিন্তু মনিকার জন্য কিছুই পারছে না। নিজের মায়ের ছবি নুহাসের কাছে কিভাবে গেল, থাক পরে এক সময় বলবে ভেবে নুহাসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। নীরা বেশ চিন্তিত নুহাসের ব্যাপারে। ঠিক তখনই মনে পড়ল নুহাস চায় সবাই মিলে ছেলের কাছে লন্ডনে থাকুক, আর আবির যেতে চাচ্ছে না। এই জন্যই নুহাস হয়তো বাবা মায়ের সাথে কথা বলছে না। এই ব্যাপারে কথা বলা লাগবে। তখনই নেহা আর আবির ঘরে আসে। কি নিয়ে এত চিন্তিত? আমি নুহাস চাচ্ছে আমরা ওর কাছে গিয়ে থাকি, তোর বাবা চাচ্ছে এখানেই থাকতে। কি যে করি, সেই জন্যই হয়তো ছেলে আর খোঁজ নিচ্ছে না। নেহা এই সুযোগে আবিরকে বলে, চলো না আব্বু,
জানোই তো আমার ওই একটাই ভাই, আমরা ওখানেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু নুহাসকে না জানিয়েই যাব, সারপ্রাইজ দিতে হবে তো। মুচকি হেসে আবির বলে। এই কথা শুনেই নেহা নীরা দুজনেই প্রচুর খুশি হয়। আমার লক্ষ্মী আব্বু, শোনা আব্বু, আমি যে কত খুশি হয়েছি বলার মতো না। তোরা দুটোই তো আমার সব, তোদের মুখের দিকে তাকিয়ে করতে পারি সব। আনন্দের অশ্রু আবিরের চোখে। নীরা আবিরের পাশে গিয়ে দাঁড়িয়ে আবিরের কাঁধে মাথা রাখল। আবির নেহাকে এক পাশে আর নীরাকে এক পাশে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। তিথি মনিকার সাথে ফ্ল্যাটে আসে। মনিকা রুম খুলছে আর তিথি পেছনে ঘুরেই দেখে নুহাস। নুহাস তিথিকে চোখ টিপ দেয়। আপনি এখানে কেন? এত তোতলাচ্ছ কেন? মানে ভূত দেখলাম তাই। কোথায় ভূত? স্বয়ং আমি সামনে দাঁড়িয়ে আছি। দুজনের কীর্তি দেখে মনিকা চুপচাপ দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার মনিকা, ভেতরে কি ঢোকা নিষেধ নাকি? না না, মানে হ্যাঁ আসুন স্যার। নুহাস ভেতরে ঢোকার সময় তিথিকে আরেকবার চোখ টিপ দিয়ে গেল। আসলে নুহাস আর মনিকা একই ফ্লোরে পাশাপাশি দুইটা ফ্ল্যাটে থাকে। যেহেতু নুহাসের আজ অফ ডে, তাই মনিকা আর তিথির সাথে আড্ডা দিতে চলে এসেছে। তিথিকে মনিকা একটা রুম দেখিয়ে দেয়। তিথি রুম লাগিয়ে ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়, এরপর একটা টাওয়েল পরেই বের হয়ে আসে। এরপর কোনো দিকে খেয়াল না করেই ফোন হাতে নিয়ে মাকে ফোন দিয়ে জানিয়ে দেয় সে সেফ আছে। মায়ের সাথে টুকিটাকি কথা শেষ হতেই খেয়াল করে সোফায় নুহাস বসে আছে, এক পলকে তিথির দিকেই তাকিয়ে আছে। তিথি যে এমন পোশাকে বের হয়ে আসবে তা নুহাস কল্পনাও করেনি। তিথিকে এত আকর্ষণীয় লাগছে সেটা বলার মতো না। ভেজা চুলগুলো উপরে খোপা করে বাঁধা, গায়ে শুধু সাদা একটা টাওয়েল। এতে তিথিকে স্বর্গীয় পরীর মতো লাগছিল। আবার নুহাসও যে তিথির ঘরে আসবে সেটা তিথি ভাবেনি। নুহাসকে দেখিয়ে তিথি জোরে করে চিৎকার দিতে যাবে, তখনই নুহাস তিথির মুখ চেপে ধরতে গিয়ে বেকায়দায় তিথির উপরে নুহাস পড়ে যায়। বিছানায় পড়ে যাওয়াটা কিছু মনে না করলেও এরপর যা হয়েছে তিথির জন্য মোটেও সেটা ভালো নয়। যখন নুহাস তিথির মুখ চাপতে যায় তখন নুহাসের পায়ে বেঁধে তিথির টাওয়েলটা খুলে যায়। নুহাস তিথিকে এইভাবে দেখে কিছুটা উন্মাদ হয়ে ওঠে। তিথির ঠোঁটে কিস করে অনেকক্ষণ। তিথির ধাক্কায় হোশ আসে নুহাসের। তিথি তাড়াতাড়ি করে উঠে টাওয়েলটা ঠিক করে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। বাইরে আসে মুখ নিচু করে। লজ্জা লাগছে খুব, কারণ এমন ফিলিংস কখনো হয়নি এর আগে। নুহাস তিথিকে গিয়ে বলে, আসলে এমন হবে বুঝতে পারিনি, ভেবেছিলাম তুমি রুমে আছো তাই আসলাম দুষ্টুমি করতে, কিন্তু তুমি নেই দেখে ওয়েট করছিলাম। তুমি এই পোশাকে বের হবে বুঝতেই পারিনি। এরপর যা হয়েছে সব অনিচ্ছাকৃত, প্লিজ মাফ করে দাও। তিথির সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কথাগুলো বলে নুহাস। তিথির চোখে পানি চলে আসে অতীতের স্মৃতি ভেবে। অভি এত বিরক্ত করেছে একসময়, কিন্তু কখনো ক্ষমা চায়নি অভি। নুহাসের প্রতি কি তাহলে দুর্বলতা তৈরি হয়েছে তার মনে? এটা কি প্রেম? এমন অস্থির লাগছে কেন? তিথি কিছুই বুঝছে না। তিথির সম্বিত ফিরে পায়। নুহাস ওর চোখের পানি মুছে দিচ্ছে। তিথি আর কিছু না ভেবে নুহাসের বুকে মাথা লুকিয়ে কাঁদতে থাকে। ট্রিনার কাছে ফোন আসায় সাইফ একটু সন্দেহ করে ট্রিনাকে, তাই রুমের দরজা লাগিয়ে ট্রিনাকে জিজ্ঞেস করা শুরু করে। দেখো ত্রিনা, হাজার হোক ওই একটাই তো মেয়ে আমার। ওর সম্বন্ধে যদি কিছু জেনে থাকো লুকিও না আমাকে। তুমি এমন ভাবছো কেন? তিথি কোথায় আছে জানলে কি বলবো না বলো? তোমার চোখ বলছে তুমি জানো, ওই চোখের ভাষা পড়তে পারি আমি। ভয় পেও না, আমায় সব কিছু শেয়ার করতে পারো। অনন্যা আপা হাজার হোক তোমার বোন জানে, কিন্তু আপা আমাদের সাথে কি করেছে তা হয়তো ভুলে যাওনি। কি করে ভুলি বলো? সে এত চালাকি করবে আমার সাথে আমি কি বুঝেছিলাম? অস্ট্রেলিয়ায় আসার পর এক অস্ট্রেলিয়া মেয়েকে বিয়ে করার চাপ দেয়, তোমার উপর তখন রাগ করে বিয়েতে মত দেই। কিন্তু সেটা অনন্যার চালাকি, তা কি বুঝতে পেরেছিলাম? বিয়ের রেজিস্ট্রেশন পেপারের নামে আমার নামের সকল সম্পত্তি নিজের নামে করে নেয়। এইসব যখন জানতে পারলাম তখন আমার পাশে শুধু তুমিই ছিলে। এরপর আমার এত দূর আসা আমার যোগ্যতার জন্য। চেম্বার থেকে যা আসে সেটা দিয়ে তোমার আমার সংসার চলেই যাচ্ছে। যেই বোনের জন্য তোমার সাথে জঘন্য কাজ করেছি সেই বোনের বেইমানি আমি সত্যিই মেনে নিতে পারিনি।
এরপর তোমার বেবি হওয়ার সময় তোমাকে আঘাত করে, যার জন্য তোমার জীবন মরণ সমস্যা হয়েছিল। ডক্টর তো বলেই দিয়েছিল তুমি বাঁচবে না। সেই সব দিনগুলি এত করুণভাবে পার করেছি যে এখনও মনে পড়লে গায়ে কাটা আসে। তখন দেখেছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। আমাকে ওটিতে ঢোকানোর সময় তুমি খুব কেঁদেছিলে। এরপর তোমার দোয়া আর আল্লাহর রহমতে আমি আমার মেয়ে দুজনে সুস্থ হই, কিন্তু পরবর্তীতে মা হবার ক্ষমতা হারিয়ে ফেলি। তুমি তাও সব সময় আমাকে সাপোর্ট দিয়েছ, সব সময় হেল্প করেছ। আমাদের একমাত্র আশার আলো তিথিকে নিয়ে স্বপ্ন দেখেছি দুজনে, কিন্তু এত কিছু করার পরও তুমি তোমার বোন আর বোনের ছেলেকে রেখে দিলে। আর সেই অভি আমার স্বপ্ন, আমার মেয়ে তিথিকে উত্ত্যক্ত করেছে। মা হয়ে মেয়ের কষ্ট কিভাবে সহ্য করি বলো? মেয়েটা অভিকে চায় না। অভির খারাপ নেশা আছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের দুই বোনের জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। বাবা মা বোন কোথায় আছে কিছুই জানি না। বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আমি চাইনি আমার মেয়ের জীবন এমন নরক করতে, তাই সে লন্ডন যাবার ব্যবস্থা করেছিল। আমি ওকে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো আছে তিথি, ফোন দিয়ে জানালো মাত্র। সাইফ আর তৃণা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় অনন্যা আর অভি এসে হাজির। আরে মামু, তিথি কোথায় গেছে সব জেনে গেছে। এক্ষুনি এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি, আর এখন দেখাচ্ছি তোমাদেরই চল এই সব। মেয়েকে পাঠিয়ে দিয়েছিস, ভালো কথা। আমরা কি তুলে আনতে পারি না নাকি? অভিকে অনন্যা বলে। কেন নয়, টিকিট তো কেটেই এসেছে, এখন শুধু ফ্লাইটের অপেক্ষা। বলেই পিশাচ হাসি দিয়ে বের হয়ে গেল অভি আর অনন্যা। এখন কি হবে সাইফ? আমরাও যাচ্ছি, এক্ষুনি টিকিট কনফার্ম করছি, ওয়েট। নেহা আর বউ ভাতে অ্যাটেন্ড করেনি মুরাদ নামে ওই ছেলেটার ভয়ে। নেহা লন্ডনে যাবার খুশিতে মাতোয়ারা হয়ে আছে। মুরাদ সব খোঁজ খবর নিয়ে নেয়। নেহা কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু খোঁজ নিয়ে মুরাদ নিজের জন্য টিকিট নিয়ে নেয়, আর ওর মা বাবাকেও আসতে বলে। মনিকা দরজায় টোকা দিতেই নুহাস আর তিথি একে অপরের থেকে সরে আসে। কতক্ষণ যে এইভাবে জড়িয়ে ধরেছিল দুজনেরই অজানা। তিথি দরজা খুলে দিতেই মনিকা বলে, একদিনেই এত ভাব দুজনের? আমাকে তো ভুলেই গেলেন সবাই। ভেতরে ভেতরে চলছে। আসলে গল্প করছিলাম, তাই নতুন মানুষের সাথে কথা তো হতেই পারে, তাই না? তিথিকে চুপ থাকতে দেখে নুহাস বলে, ওহ, তাহলে সরি, ডিস্টার্ব করে ফেললাম, মাফ করবেন। আর কথা বলার সুযোগ না দিয়েই বের হয়ে আসে মনিকা। আরে মনি, যা চলেই গেল। আরে এত রাগ করার কি আছে, বুঝলাম না তো। ও হয়তো আপনাকে চয়েস করে, কিন্তু আপনি অন্যের সাথে তাই জেলাস ফিল করছে। ও তাই না, সে পছন্দ করে, তুমি কিভাবে বুঝলে? একটু শয়তানি করে বলে নুহাস, আর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তিথির দিকে। করতেই পারে, বোঝাই যাচ্ছে, কিন্তু আপনি এদিকে আসছেন কেন? ভয়ার্থ কণ্ঠে বলে তিথি। ভয় কেন পাচ্ছ তুমি? আমি তো, কিন্তু তোমার ওই বাঁকা দুটো ঠোঁট শুধু আমায় কাছে টানে। দুষ্টুমি করতে করতে কাছে আসে নুহাস। তিথিকে কাছে টেনে নিয়ে প্রায় 10 মিনিট লিভ কিস করে নুহাস। প্রথমে তিথি ছাড়িয়ে নিতে চাইলেও পরে আর কিছুই বলে না। মনিকা এসে হাত তালি দেওয়াতে দুইজন একে অপরের থেকে সরে আসে। কংগ্রেচুলেশন স্যার, বিয়ের দাওয়াত নিশ্চিত পাচ্ছি। নুহাসের দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে মনিকা। মানে কি, একসাথে থাকলেই বিয়ের কথা আসছে কেন? কেবল তো চেনা জানা হলো, প্রেম করতে হবে না। তাছাড়া বিয়ে করেই কি লাভ যদি আগেই মিষ্টি পাওয়া যায়? বলেই তিথির দিকে শয়তানি হাসি দেয় নুহাস। আর তিথিও বাড়িময় নুহাসকে মারার জন্য টেনে নিয়ে বেড়াতে শুরু করে। পরের দিন তিথি নুহাসের অফিসে জয়েন করে। সারাদিন কাজ শেষে একসাথে মনিকার ফ্ল্যাটে ফিরে আসে। এসে দুজনেই অবাক হয়ে যায়। তিথির বাবা মা, ফুপি আর অভি এসে বসে আছে। ওদেরকে দেখে তিথি নুহাসকে পেছন থেকে জড়িয়ে ধরে ভয়ে। আর নুহাস অবাক হয় তিথির মাকে নিজের মা নীরা ভেবে। নুহাস ভাবে নীরা অন্যের সাথে কি করছে। তিথি কিছু বলার আগেই নুহাস বলে, আমি, তুমি এখানে? খুব বিস্ময় নুহাসের কথাতে। বলে তৃণাকে জড়িয়ে ধরে নুহাস। বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার তো কোনো ছেলে নেই। তিথি আমার একমাত্র মেয়ে। তিথি কি তোমার ওয়াইফ নাকি? বিয়ের আগে তো বলেনি তিথি। এক নাগারে কথাগুলো বলে তৃণা, নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়ে।
হ্যাঁ আম্মু, বলাই হয়নি, আমাদের বিয়ে হয়ে গেছে, গতকালই বিয়ে করেছি। নুহাসকে চিমটি দিয়ে বলে। প্লিজ না বলবেন না। তিথির কথাতে অভি চিৎকার করে বলে। এই বিয়ে আমি মানি না, পারলে ডিভোর্স করিয়ে দিয়ে আমি। মনিকাও সুযোগ বুঝে বলে ফেলে। ওরা তো হাজব্যান্ড ওয়াইফ নয়, জাস্ট বস আর অফিস সহকারী। এবার তিথি জোর গলায় বলে। আমি নুহাসকে বিয়ে করেছি, আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের অনেক দিনের প্রেম বলেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর নুহাসের কানে কানে বলে। আমি এখন কোথায় থাকবো? নুহাস একের পর এক সারপ্রাইজের দিশেহারা। আর নতুন কিছু না ভেবেই তিথিকে টানতে টানতে নিজের ফ্ল্যাটে নিয়ে তোলে। তিথির মা বাবাও তিথির সাথে নুহাসের ফ্ল্যাটে যায়। অভি আর অনন্যা থেকে যায় মনিকার ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে নুহাস তিথিকে বলে। হচ্ছেটা কি? আমার মাথা তো হ্যাং হয়ে গেছে। এরপর ত্রিনাকে বলে। আপনি আমার মায়ের মতো দেখতে কিভাবে? দুইটা মানুষের এত মিল হয় কিভাবে বলুন প্লিজ। ত্রিনা নুহাসকে জিজ্ঞেস করে। তোমার নাম কি নিশান ছিল? নুহাস অবাক হয়ে জবাব দেয়। হ্যাঁ। ত্রিনা নুহাসকে এবার জড়িয়ে ধরে বলে। তোমার মায়ের নাম কি নীরা আর বাবা কি আবির? আপনি কিভাবে জানলেন এসব? বিস্ময় নুহাসের চোখে। বাবা নীরা আমার যমজ বোন। আমার ভুলে আমি আমার বোনকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি তোমাকে তোমার মা আমাদের ব্যাপারে কিছুই বলেনি, না জানা চাপা অভিমানে আমাদের পর করে দিয়েছে। আমাদেরই দোষ ছিল অবশ্য, সেটা ভুল বোঝাবুঝি বেশি ছিল। বোন তোমাকে আর দুলাভাইকে নিয়ে কোথায় হারিয়ে যায় জানতাম না, ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। কান্নায় ভেঙে পড়ে ত্রিনা। আন্টি, আপনি কাঁদবেন না প্লিজ। আম্মির আসার কথা আছে এখানে। আপনারা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিন, অনেক দূর থেকে এসেছেন, কাল সকালে কথা হবে। নুহাস সবার জন্য ডিনারের অর্ডার দেয়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে গল্প করে তিথির মা বাবাকে একটা ঘর দেখিয়ে দিয়ে নুহাস নিজের ঘরে আসলো। তিথিও পেছনে পেছনে আসে নুহাসের ঘরে। আমি এখন কোথায় থাকবো? অভিমানের স্বরে বলে তিথি। কোথায় আবার থাকবে? আমার বউ আমার বেডেই থাকবে। মুচকি হেসে বলে নুহাস। আমার বইয়েই গেছে আপনার বউ হতে, এখন যে কোথায় যাব, ধুর, কিছুই ভালো লাগে না। তিথি রাগ করে বলে কথাগুলো। আরে বাবা, সবাইকে চিল্লিয়ে বললে আমাদের বিয়ে হয়ে গেছে, আর এখন কেন পালাচ্ছ? নুহাসের কথায় তিথি বলে। অভির হাত থেকে বাঁচতে আমি ওকে ঘৃণা করি, কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই পালিয়ে এসেছিলাম অস্ট্রেলিয়া থেকে লন্ডন। তোমার তো দেখছি শত্রুর অভাব নেই। আচ্ছা যাই হোক, তোমার ড্রেস মেবি মনিকার ফ্ল্যাটে আছে, সেখানে যাবার আর দরকার নাই। আজকের মতো আমার ড্রেস পরেই থাকো। তিথির হাতে একটা নাইট ড্রেস ধরিয়ে দেয় নুহাস। তিথি চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেলে নুহাস বলে। আমার সামনেই চেঞ্জ করলেও বা কি, সবই তো দেখেছি। বলেই হাসি দেয় নুহাস। তিথিও রাগ করে তেড়ে আসে নুহাসের দিকে। নুহাস পেছনের দিকে ঘুরতে গিয়ে পায়ে বাধা পেয়ে পড়ে যায় পাশে থাকা আলমিরাতে লেগে কপালের কিছুটা কেটে যায়। তিথি এবার ভয় পেয়ে যায়। এমন তো চায়নি সে, তাহলে এখন কি করবে? তাড়াতাড়ি করে নুহাসের কপাল হাত দিয়ে চেপে ধরে। নুহাসের ঘরে থাকা অ্যান্টিসেপটিক লাগিয়ে নুহাসের কপালে বেঁধে দেয় তিথি। নুহাস ব্যথাতে উহ উহ করছে। তিথি নুহাসকে কথা বলতে নিষেধ করে, বিছানায় শুইয়ে দেয়, আর একটা পেইন কিলার খাইয়ে দেয় নুহাসকে। তিথি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে নুহাসের ঘরে থাকা সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল নুহাসের মা বাবা আর বোন চলে আসে নুহাসের ফ্ল্যাটে। নুহাস ঘুমিয়ে আছে আর তিথিও ঘুমে, তাই দরজা খুলে দেয় ত্রিনা। অনেকদিন পর বোনকে দেখে নীরাকে জড়িয়ে ধরে ত্রিনা। প্লিজ ক্ষমা করে দে বোন। আর কিছু বলতে পারে না, ত্রিনা কেঁদেই চলেছে। অনেকদিন পর বোন আর বোনের ফ্যামিলি একসাথে হয়েছে। সাইফ ও আবিরের কাছে গিয়ে ক্ষমা চায়। আবির নীরা সবাইকে ছেলে আর মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ত্রিনাও তিথির সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে সব মান অভিমান ভুলে ব্রেকফাস্ট করে গল্পের আসরে বসে। তিথি, নেহা আর নুহাস এক ঘরে গল্পে মেতে উঠেছে। নেহা আর তিথি প্রায় সমবয়সী। নেহা 2-3 মাসের ছোট তিথির চেয়ে। তাও বুঝে ফেলেছে তিথি আর নুহাসের মাঝে কিছু চলছে, কারণ তিথি নুহাসের একটা শার্ট আর জিন্স কোনো রকমে পরে আছে। নেহাকে তিথি সব খুলে বলে। তখন নেহা নিজের একটা ড্রেস তিথিকে পরতে দেয়। এদিকে অভি আর অনন্যা মনিকার ফ্ল্যাট থেকে সব কিছু দেখতে থাকে। আবির আর নীরা এসেছে।
আর অভির এবার নজর পড়েছে আবিরের মেয়ে নেহার উপর। অভি ওর মাকে বলে, দেখছো মম, কত সুন্দরী ওই মেয়েটা। তিথি ওর তুলনায় কিছুই না। দেখেছি। ওকেই তোর সাথে বিয়ে দিয়ে আমার না পাওয়ার অধিকার ফিরে পেতে চাই। অভি খুশি হয়ে বলল। কি অধিকার মম? অনন্যার রেগে বলে। সময় হলেই বুঝতে পারবে। নেহার ড্রেস, সালোয়ার কামিজ তিথি এই প্রথম পরল। তিথি সব সময় মডার্ন হয়ে বড় হচ্ছে, কিন্তু কখনো সালোয়ার কামিজ পরেনি, তাই একটু আনইজি ফিল করছে তিথি। নুহাস এসে তিথিকে এই অবস্থায় দেখে বলে, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। তোমার মতো সুন্দরীকে তো চোখ বন্ধ করে বিয়ে করা যায়। আগে এত সুন্দর না লাগলেও এখন তো চোখ ফেরানো দায়। তিথি লজ্জা পেয়ে যায়। কি যে বলেন আপনি? তিথির লজ্জা পাবার ভঙ্গিটা নুহাসের কাছে মারাত্মক লাগে। তিথিকে কাছে টেনে নেয় নুহাস। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর পড়ছে। দুজনেই চুপচাপ একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সময় নেহা এসে সবাইকে ডেকে বলে দুজনের বিয়ে দিয়ে দিতে। দুজনেই লজ্জা পেয়ে সরে আসে। সবারই তিথি আর নুহাসকে ভালো লেগেছে। আবারও অভির অত্যাচার থেকে বাঁচতে নুহাসকে ত্রেনা বলে, দেখো, অনন্যার জন্য আমরা দুই বোন আলাদা হয়ে গিয়েছিলাম, আজ আবার মিলিত হয়েছি। এবার অনন্যার ছেলের হাত থেকে তুমি বাঁচাও আমার মেয়েটাকে। তিথিকে বিয়ে করো, নইলে অভি ওর ক্ষতি করে দিবে। কথাগুলো বলে ত্রিনার চোখে পানি চলে আসে। নুহাস বলে, দেখুন আন্টি, আমি জানি না তিথিকে ভালোবাসি কিনা। যেদিন প্রথম দেখেছিলাম তখনই বুঝে গিয়েছি তিথিকে ছাড়া আমি অসম্পূর্ণ। আপনারা রাজি থাকলে অবশ্যই বিয়ে করব তিথিকে খুব শীঘ্রই। সবার সম্মতিতে নুহাস আর তিথির বিয়ের আয়োজন করে দুই ফ্যামিলি মিলে। খুব ছোট করে অনুষ্ঠান করে লুকিয়ে বিয়ে করে নেয় নুহাস আর তিথি। আর এরপরে নেমে আসে দুর্যোগ। অনুষ্ঠানের মাঝে অভি আর অনন্যা ভাড়া করা কিছু গুন্ডা চারদিকে ঘিরে ফেলে। অনন্যা আবিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, মাই ডিয়ার ডার্লিং, অনেক তো হলো লুকোচুরি। আমার ছেলের বউ তিথিকে তো নিজের ছেলে বউ করেই ফেললে। কোনো আফসোস নাই এতে। তোমার মেয়েটা আরও বেশি সুন্দর। ওকেই এখন ছেলের বউ করে চাই, নইলে তোমার কুকর্মের কথা তোমার ছেলে মেয়ের সামনে ফাঁস করে দিব। সাথে সাথে তোমার মান সম্মান তো হারাবেই। ছেলে মেয়েদের সামনে মুখ দেখাতে পর্যন্ত পারবে না। বলে জোরে জোরে হাসতে শুরু করে। অনন্যার কথায় আবির বলে, প্লিজ এমন করো না অনু। সারাটা জীবন পাপের শাস্তি বয়ে বেরিয়েছি, আর পাপের বোঝা মাথায় নিতে চাই না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। তাছাড়া ওর বিয়ে ঠিক করে রেখেছি আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে। একজনকে ভালোবেসে আরেকজনের ঘর কিভাবে করবে বলো? এতে অনন্যা আর রেগে বলে, আমি কিভাবে একজনকে ভালোবেসে আরেকজনের ঘর করেছি? ভালোবাসা পাইনি তো কি হয়েছে? প্রতিশোধের আগুনে তো সবাইকে জ্বলিয়েছি। এখন আমার সুখ শুধু তোমার মেয়ের দিকে। মনে হচ্ছে অনন্যার আগুনে সবকিছু পুড়ে ছরখার করে দিবে। মনিকা ভেবেছিল অভি তিথিকে বিয়ে করে পথের কাঁটা সরিয়ে দিবে, কিন্তু এখন পরিস্থিতি উল্টো দেখে অভির ঘাড়ে হাত দিয়ে বলে, এই অভি, এসব কেন বলছো? তোমার তো তিথিকে বিয়ে করার কথা। অভি মনিকার ঘাড় থেকে হাত নামিয়ে নিয়ে বলল, অন্যের খাওয়া মালের ওপর আমার লোভ নেই, আমার লোভ খাঁটি জিনিসের ওপর। মনিকা নুহাসকে ভালোবাসে, তাই ওর ফ্যামিলির ক্ষতি চায় না। তাই বলে, আমিও তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে তো আমাকেই বিয়ে করতে পারো। মনিকাকে সরিয়ে দেয় অভি। মনে মনে ভাবছে মনিকাও কম সুন্দরী নয়, কিন্তু নেহা তার চেয়ে বেশি সুন্দরী। এত বিপদের মাঝে নেহা তিথির হাত চেপে বসে আছে, আর নুহাস বুঝতে পারছে না কি বলবে। হঠাৎ নুহাসের মাথায় বুদ্ধি আসে। নেহার সাথে যার বিয়ে ওদের বাবা ঠিক করেছে, তাদেরকে বাসার ঠিকানা আর পুলিশের নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলে। আবির আসলে নেহার বিয়ে ঠিক করেছে আবিরের বান্ধবী মিশির একমাত্র ছেলে মুরাদের সাথে। এটা নেহাকে সারপ্রাইজ দিতে চাইলেও নুহাসকে আবির জানিয়ে রেখেছিল। আর কাজের সময় নুহাস এই বুদ্ধি কাজে লাগিয়ে ভালোই করেছে। মুরাদ নুহাসের বিয়ে উপলক্ষে ওদের বাসার দিকে আসছিল। হঠাৎ মুরাদের ফোনে মেসেজ আসতেই ওর বাবা মাকে দেখায়, আর কুইক লন্ডন পুলিশের ফোন করে জানিয়ে দেয় ওদের বাসায় প্রবেশ করে। যেহেতু নুহাস জানিয়ে দিয়েছে ওদের কাছে পিস্তল আছে, তাই সাবধানে গেটের কাছে দাঁড়িয়ে থাকে, শুধু পুলিশ আসার অপেক্ষায়। অভি নেহার দিকে এগিয়ে গিয়ে ওকে জোর করে টেনে আনে। নুহাস কিছু বলতে পারছে না,
কারণ ওর মাথাতেও এখন পিস্তল ঠেকানো আছে। নুহাসের বিয়ে উপলক্ষে ম্যারেজ রেজিস্ট্রার আর কাজী দুজনেই ছিল, তাই অভির কাজটা সহজ হয়ে গেছে। বারবার নেহাকে রেজিস্ট্রি পেপারে সাইন দিতে বলছে। সবাই জীবনের মায়া ত্যাগ করে নেহাকে বিয়ে করতে নিষেধ করছে, তবুও বাবা আর ভাইয়ের দিকে তাকিয়ে সাইন করতে চায়। তখন পুলিশ চলে আসে। পুলিশ কায়দা করে সবাইকে অ্যারেস্ট করে। অভি আর অনন্যার খেলা শেষ হয়ে যায়। মিশি, তন্ময় আর মুরাদ ভেতরে আসে। নেহা বেশ অবাক হয় মুরাদকে দেখে। মুরাদ মুচকে হাসি দিয়ে নেহার দিকে এগিয়ে যায়। কি ম্যাম, ভয় পেয়েছিলেন বুঝি? আমি থাকতে আপনাকে বিয়ে করবে এমন কেউ আছে নাকি? মুরাদ নেহার মাথায় টোকা দিয়ে বলে, খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বিরক্ত লাগছে আপনাকে দেখে। মুখ বাঁকিয়ে বলে নেহা। মুরাদ নেহার দুই ঘাড়ে দুই হাত রেখে বলে, এখন বিরক্ত লাগছে তাতে কি হয়েছে? পরে বিরক্তটাই ভালোবাসায় রূপান্তরিত করে নিব। নেহা কিছুটা লজ্জায় দূরে সরে যায়। নিরামিষের গলা জড়িয়ে ধরে বলে। নীরার এই কথায় সবাই মত দেয়। অনেকদিন ত্রিনা সাইফও দেশে যায়নি, আবার মীরা আবিরেরও দেশে ফেরার কথা মনে হয়। আর নোয়াস নেহা কেউই দেশ দেখেনি। সবাই একসাথে রাজি হয়ে যায়। দেশের বাড়ি ফেরার আনন্দে বিভোর সবাই। মনিকা নোহাসকে বলে, তাহলে স্যার আমাদের বাসাতেও যেতে হবে। নোহাস মনিকার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওকে যাবো। সবাই মিলে সব ঠিকঠাক করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। আবিরদের বাসায় ওঠে সবাই। বাড়িটা অযত্নে কেমন যেন হয়ে গেছে, তাও এখানে আসে মায়ের টানে। নীরা আর ট্রেনা প্রথমে নিজেদের বাড়ি যায়, মানে ওদের বাবার বাড়ি। মাসুদ বা ওর বউ মিলে কেউ ছিল না তখন। ওরা অপেক্ষা করতে থাকে, তখন মনিকাকে দেখতে পায়। মনিকা ওদের ভাইয়ের মেয়ে, কখনো বুঝতে পারেনি কেউ। এয়ারপোর্টে নেমে মনিকা বাসে চলে আসে, আর ওরাও ওদের উদ্দেশ্যে যায়। মনিকা এগিয়ে এসে বলে, আরে আন্টি, আপনারা এসেছেন, খুব খুশি হয়েছি, কিন্তু বাসা চিনলেন কিভাবে? নীরা বলে, বাসা না চেনার কি আছে, এটা আমার বাবার বাড়ি। যাই হোক, তুমি কি মাসুদের মেয়ে নাকি? জি হ্যাঁ, আমার বাবার নাম মাসুদ। মনিকার কথা শেষ না হতেই নীরা জড়িয়ে ধরে মনিকাকে আর বলে, তোমার জন্মের আগে দেশ ছেড়ে চলে গেছিলাম, তাই খবর পাইনি আর। আচ্ছা, তোমার দাদা দাদিরা কোথায়, আর বাবা মা? দাদা তো আমার জন্মের কিছুদিন পরেই মারা গেছিল, শুনেছিলাম। আর দাদি তো... বলেই থেমে যায় মনিকা। দুই বোনের বাবার জন্য চোখে জল আসে। সামলিয়ে নিয়ে মায়ের কথা জানতে চায় ওরা, কিন্তু মনিকা কিছু বলার আগেই মাসুদ আর মিলি একসাথে প্রবেশ করে। হয়তো কোনো অনুষ্ঠানে গিয়েছিল। খুব গার্জিয়াস ড্রেসে মিলি আর মাসুদ কোট প্যান্ট পরে আছে। মাসুদ দুই বোনকে দেখে একটু চমকে গেলেও বলে, কে রে, তোরা এই অবেলায় তোদের বাবা মার সম্পত্তির ভাগ নিতে এসেছিস বুঝি? ট্রেনার রেগে গিয়ে বলল, বাবাটা আমাদের ছিল, সম্পত্তি যদি বলিস তাহলে তোমার কোনো অধিকার নেই আমার বাবার সম্পত্তিতে। যাই হোক, সেই জন্য আমরা আসিনি, এসেছিলাম আমাদের বাবা মায়ের খোঁজে। বাবা তো মারাই গেছে, আমার মা কোথায় সেটা বলো। তাকেও কি মেরে ফেলেছো নাকি? না, আছে আছে, মরেনি। বডির রক্তের অনেক তেজ, কোনো এক বৃদ্ধাশ্রমে আছে হয়তো। হাসতে হাসতে বলে মাসুদ। ট্রেনার রাগ করে মাসুদকে চড় মেরে দেয়। আজ তুমি আমার মায়ের পেটের সৎ ভাই বলে ক্ষমা করে দিলাম। যেই মা জন্মের পর স্বামীর অত্যাচারেও তোমাকে ফেলে পালিয়ে যায়নি, সেই মাকে অবহেলা করে জাহান নামেও জায়গা পাবে না। নীরা বলে, জীবনে অনেক কিছু হারিয়েছি, এখন যদি মাকে সুস্থ না পাই তোমাকে জেলে পাঠাবো, মনে রাখিও। মনিকা নীরাকে ডেকে বলে, ফুপি, আমি জানি দাদি কোথায় আছে, মাঝে মাঝে দেখতে যেতাম তখন দেশে থাকতাম। ক্ষমা করে দেবন, তোদের ভাবি চাইনি মা থাকুক, তাই না চাইতেও সরিয়ে দিয়েছিলাম। যাদের জন্য আমাদের এতটা উন্নতি, তাদেরকেই আমরা সরিয়ে দিয়েছি। বলেই কাঁদতে শুরু করে মাসুদ। নীরা ট্রিনা এই বাসাতে এক মুহূর্ত না থেকে মনিকার সাথে সে বৃদ্ধাশ্রমে যায়। অনেক খোঁজ নিয়ে মায়ের খবর পায় নীরা আর ট্রিনা। অনেকদিন পর মাকে দেখে দুই বোনই খুব কষ্ট হচ্ছে। মায়ের বয়স অনেক হয়েছে, চোখেও ভালো দেখে না। বিনা চিকিৎসাতে অবহেলায় কঙ্কালসার শরীর হয়ে আছে। দুই বোন হেনাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে আর ক্ষমা চায়। এরপর বৃদ্ধাশ্রম থেকে মাকে মুক্ত করিয়ে আবিরের বাসায় নিয়ে আসে। ফিরে এসে মায়ের সব চিকিৎসার ব্যবস্থা করে নীরা। কয়েকজন নার্স রাখে বাসায়। বড় অনুষ্ঠান করে নেহা আর মুরাদের বিয়ে দেয়। আবির আর নীরা
নেহাকে বিদায় জানিয়ে আবিরকে জড়িয়ে ধরে নীরা। ট্রেনা সাইফ মেয়ার মেয়ে জামাইকে নিয়ে নিজেদের বাড়িতে যায়। নেহাকে নিয়ে যাওয়া হয় ওর শ্বশুর বাড়ি। বড় একটা ঘরের মাঝখানে খাট রাখা আছে, ফুল দিয়ে সাজানো খাট, সাথে পুরো ঘরেই আছে গোলাপ আর রজনীগন্ধা। ঘরটা তাকিয়ে দেখছে নেহা, যতটা সুন্দর তার চেয়েও আকর্ষণীয় চারদিকের ফুলের টবের জন্য। ঘরের মাঝে খাট, এক পাশে ড্রেসিং টেবিল, পাশে আলমিরা, অন্য পাশে সোফা, সোফার পাশেই টি টেবিল, আর এক পাশে অ্যাকোরিয়াম। সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে অ্যাকোরিয়ামে। ঘরের উপরে রেখেছে ঝাড়বাতি, এতে গোটা ঘরে আলো ছড়িয়ে পড়ছে। মুরাদ রুমে প্রবেশ করে নেহার দিকে এগিয়ে যায়। নেহা চোখ নামিয়ে নিলেও মুরাদ তাকিয়ে থাকে। বউ সেজে নেহাকে খুব সুন্দর লাগছিল। প্রথম যেদিন তোমাকে দেখি তখনই আমি ঠিক করে নেই তোমাকেই বিয়ে করব। পরে সব খোঁজ নিতেই জেনে গেলাম তোমার আব্বু আর আমার আম্মু ফ্রেন্ডস। কথাটা খুব সহজ হয়ে যায়, তাই আজ তোমাকে পেয়ে গেলাম। মুরাদ নেহাকে বলে। নেহা কোনো কথা বলে না। মুরাদ নেহার গালে স্পর্শ দেয়, এতে নেহার লাজুকতা আরও বেড়ে যায়। নেহা কিছু বলার আগেই নেহাকে কোলে তুলে নেয়, বারান্দায় নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে দেয়। চাঁদের আলো নেহার মুখে পড়তে সৌন্দর্য আরও বেড়ে যায়। মুরাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। সরি, সেই দিন অমন করে চর দেওয়া ঠিক হয়নি, মাফ করে দিয়েন। নেহা আস্তে আস্তে বলে। মাফ করতে পারিনি এক শর্তে, যদি তুমি তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জীবন রাঙিয়ে দাও। মাফ করতে পারি এক শর্তে, যদি তুমি তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জীবন রাঙিয়ে দাও। নেহা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়, কি বলবে বুঝতে পারছে না। আসলে সব বোঝাবুঝি অতিক্রম করে মুরাদ নেহার ঘাড়ে কিস দেয়। নেহা শিহরিত হয়ে উঠে দাঁড়াতে গেলে কি বলবে বুঝতে পারছে না। আসলে সব বোঝাবুঝি অতিক্রম করে মুরাদ নেহার ঘাড়ে কিস দেয়। নেহা শিহরিত হয়ে উঠে দাঁড়াতে গেলে মুরাদ হাত ধরে টান দেয়, এতে নেহা মুরাদের উপরে গিয়ে পড়ে। মুরাদ নেহার মাথার পেছনে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে। বাকিটা বাকি থাক, ওদের রোম্যান্স দেখে আমরা কি করব? আজ তিথি লাল ছেড়ে পড়েছে। কি ব্যাপার তিথি, পরি কাছে কি আসবে না? সেদিন থেকে শুধু নানা করছো। নুহাস তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। আসবই তো। বলে তিথি নুহাসের ঠোঁটে কামড় দিয়ে পালিয়ে আসে। নুহাস তিথির আঁচল ধরে টান দেয়। তিথির পিঠে আলতো ছোঁয়া দিয়ে তিথিকে পাগল করে দেয়। তিথি ঘুরে এসে নুহাসের বুকে জড়িয়ে ধরে। নুহাস তিথির ঘাড়ের কাছে ফিতেটা টান দেয়। শিহরণে আরো বেশি করে নুহাসকে জড়িয়ে ধরে।